হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম ক্যাটালাইসিস সারফেস কেমিস্ট্রি আন্ডারে। ক্যাটালিসিস, ইনহিবিটার, প্রোমোটার, ক্যাটালাইটিক পয়জন, তারপরে ইনডিউসড ক্যাটালাইসিস, অটো ক্যাটালাইসিস ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে থিওরি অফ ক্যাটালাইসিস বা মেকানিজম অফ ক্যাটালাইসিস, অর্থাৎ অনুঘটন প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়। এবার দুটো থিওরি আমাদেরকে পড়তে হবে এখানে। প্রথমটা এখানে আমি লিখে রেখেছি, দেখো, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন থিওরি। মানে এমন একটা থিওরি যেখানে আমরা বলছি যে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হয়। ইন্টারমিডিয়েট মানে অন্তর্বর্তীকালীন। এই শব্দটার সঙ্গে আমরা অলরেডি পরিচিত, কারণ আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রিতে E1 বা SN1 রিয়াকশানে প্রথমে সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, যেটাকে আমরা বলি রিয়াকশন ইন্টারমিডিয়েট, যেটা কিনা পরবর্তীকালে বেস বা নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশন করে পরবর্তী প্রোডাক্ট তৈরি করে। তো ইন্টারমিডিয়েট মানে একটা অন্তর্বর্তীকালীন পদার্থ যেটা তৈরি হয়, যেটা কিনা আবার পরের স্টেপে রিয়াকশন করে ফাইনালি প্রোডাক্ট তৈরি করে। এবার এই থিওরির বক্তব্য হচ্ছে এটাই যে সাপোজ দুটো রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করছে, করে প্রোডাক্ট তৈরি করবে। তা দুজনের মধ্যে একটা রিয়াক্ট্যান্ট প্রথমে ক্যাটালাইসিসের সঙ্গে রিয়াকশন করে একটা ইন্টারমিডিয়েট তৈরি করে, সেই ইন্টারমিডিয়েট পরবর্তী স্টেপে সেকেন্ড রিয়াক্ট্যান্টের সঙ্গে বিক্রিয়া করে এবং প্রোডাক্ট তৈরি করে। প্রোডাক্ট তৈরি হওয়ার পাশাপাশি আবার ক্যাটালিস্টটা একদম শুরুতে আমরা যে অবস্থায় নিয়েছিলাম সেই অবস্থায় ফিরে যায়, অর্থাৎ ফ্রি হয়ে যায় ক্যাটালিস্টটা। সিম্পল, এইটুকুই হচ্ছে থিওরি, আর কিছুই না। শুধু এইটুকু জেনে রাখতে হবে যে এটা শুধুমাত্র দিস থিওরি এক্সপ্লেইনস হোমোজিনিয়াস ক্যাটালিসিস। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট অর্থাৎ যেখানে ক্যাটালিস্ট এবং রিয়াক্ট্যান্ট সবারই ফেজটা একই থাকবে, একই ফিজিক্যাল স্টেটে তারা থাকবে। আর এই থিওরি কী কী এক্সপ্লেন করতে পারে না? ফেইলস টু এক্সপ্লেন, অর্থাৎ এক্সপ্লেন করতে পারে না। কী ক্যাটালাইটিক প্রোমোটার মানে আমরা যেগুলোকে বলছিলাম যে উদ্দীপক বাংলাতে, এরা কিভাবে কাজ করে, এদের যে অ্যাকশনটা, বা ক্যাটালাইটিক পয়জন এরা কিভাবে কাজ করে, অনুঘটক বিষ কীভাবে কাজ করে, বা ফাইনলি ডিভাইডেড ক্যাটালিস্ট অর্থাৎ ক্যাটালিস্টকে যখন আমরা অনেক ছোটো ছোটো টুকরোতে ভেঙে নিই আর কি, তখন যেহেতু তার রেট অফ রিয়াকশান বেড়ে যায়, তো সে কীভাবে কাজ করে, এই যে অ্যাকশানগুলো এইগুলো এই ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন থিওরি এটা এক্সপ্লেন করতে পারে না। তাহলে এই থিওরিটা কেবলমাত্র প্রযোজ্য কাদের জন্য? হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের জন্য। এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এখানে বলছি অ্যাকর্ডিং টু দিস থিওরি, যেটা আমি এক্ষুনি বললাম যে অ্যাট ফার্স্ট প্রথমে ক্যাটালিস্ট রিয়াক্টস উইথ ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্টস। অনেকগুলো রিয়াক্ট্যান্টের মধ্যে একটার সঙ্গে বিক্রিয়া করে মোর ইফেক্টিভলি, মানে যার সঙ্গে খুব ভালো করে ওর রিয়াকশানটা, ওর কম্বিনেশানটা হবে, তার সঙ্গে আগে রিয়াকশান হয়, টু ফর্ম অ্যান ইন্টারমিডিয়েট। একটা ইন্টারমিডিয়েট এইভাবে তৈরি হয়, হুইচ দেন কম্বাইন্স উইথ অ্যানাদার রিয়াক্ট্যান্ট। সেই ইন্টারমিডিয়েটটা পরবর্তীকালে আরেকটা রিয়াক্ট্যান্টের সঙ্গে কম্বাইন করে এবার এই কম্বিনেশনটা মোর অথবা লেস এফেক্টিভলি হয়। মানে সেকেন্ড রিয়াক্ট্যান্টের সঙ্গে ইন্টারমিডিয়েটের যে রিয়াকশানটা সেটা খুব স্ট্রং বন্ডিং হতে পারে, খুব স্ট্রং বন্ডিং নাও হতে পারে, টু গিভ প্রোডাক্টস। এইবার প্রোডাক্ট তৈরি হলো। অ্যান্ড রিজেনারেট অর্থাৎ পুনরায় উৎপাদন করে, রিজেনারেট দ্য ক্যাটালিস্ট ইন ইটস অরিজিনাল ফর্ম। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি এখানে সামারাইজ করি, একটু মুছে নিচ্ছি। তাহলে আমরা এরকম লিখতে পারি, ধরা যাক যে A প্লাস B এরা রিয়াকশান করে তৈরি করবে D, এবং এখানে আমি C নিয়েছি ক্যাটালিস্ট হচ্ছে C। এই যদি রিয়াকশান হয় তাহলে এই রিয়াকশানটা দুটো স্টেপে সম্পন্ন হয়। প্রথম কথা হচ্ছে স্টেপ 1, যেখানে একটা রিয়াক্ট্যান্ট A সে রিয়াকশান করবে ক্যাটালিস্টের সঙ্গে। সাপোজ একটা ইন্টারমিডিয়েট তৈরি করলো AC, ঠিক আছে? এই ACটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এইবার পরবর্তী স্টেপ 2তে, সেকেন্ড স্টেপে এই যে ইন্টারমিডিয়েট ও রিয়াকশান করবে পরবর্তী সেকেন্ড যে রিয়াক্ট্যান্ট তার সঙ্গে, করে সিটাকে ফ্রি করে দেবে, ক্যাটালিস্টটা আলাদা হয়ে গেল, আর AB তৈরি হয়ে গেল। ফাইনালি এই AB এইটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট। সরি, এখানে আমি D লিখেছিলাম না, তো এটাকে D লিখে দিই। আমি এখানে ABও লিখতে পারতাম D এর পরিবর্তে, যাই হোক। তাহলে A এবং এরা যখন রিয়াকশান করছে তখন এখান থেকে সিটা ক্যাটালিস্টটা ফ্রি হচ্ছে, আর AB কম্বাইন করে D তৈরি করছে। তাহলে D হচ্ছে প্রোডাক্ট আর এটা হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে এই হচ্ছে সিম্পলি এই থিওরি। এখানে বেশি বিশেষ কিছু আর আহামরি কিছু নেই। একটা এক্সাম্পল আমি বলতে পারি, সেটা হচ্ছে লেড চেম্বার প্রসেসে আমরা যে SO3 তৈরি করলাম, সালফার ট্রাই অক্সাইড। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, এই পার্টিকুলার রিয়াকশানটাই
এই পার্টিকুলার রিয়াকশানটাতে এরকম কোয়েশ্চেন ফর্মে আসতেই পারে যে এই রিয়াকশানটাই একবার হলো ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, আবার এই পার্টিকুলার রিয়াকশানটাই যদি ক্যাটালিস্ট ছাড়া হয়, নর্মালি যদি রিয়াকশান হয়, তাহলে কি ডিফারেন্স হবে দুটো রিয়াকশানের মধ্যে? ডিফারেন্স এটা হবে যে যখন ক্যাটালিস্ট ছাড়া তখন অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু বেশি, আর এক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু কম। এই পার্টিকুলার রিয়াকশানে যদি এনার্জি অফ অ্যাক্টিভেশন ইএ যদি এক্স কিলো জুল মোল ইনভার্স হয়, আর এখানে যদি ইএ ওয়াই কিলো জুল মোল ইনভার্স হয়, তাহলে ডেফিনেটলি আমরা বলবো যে এক্স গ্রেটার দ্যান ওয়াই। ঠিক আছে, এক্স গ্রেটার দ্যান ওয়াই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জিগুলোর ভ্যালুর কম্প্যারিজন। এইটা আরেকটা যেটা এক্সাম্পল বলছিলাম, একটু মুছে নিই। লেড চেম্বার প্রসেস, লেড চেম্বার প্রসেস, আমরা জানি এই রিয়াকশানে মানে পার্টিকুলার কোন রিয়াকশানটা ব্যবহার করা হয়, SO2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস NO নাইট্রিক অক্সাইড গ্যাসিয়াস, এ হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে রিয়াক্ট্যান্টও ক্যাটালিস্ট, রিয়াক্ট্যান্টও গ্যাসিয়াস, ক্যাটালিস্টও গ্যাসিয়াস, মানে একই ফেজে আছে, সুতরাং হোমোজিনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল আমরা এখানে SO3 তৈরি করি। এবার যেটা বললাম যে প্রথমের ক্যাটালিস্ট প্রথমে ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্টসের সঙ্গে রিয়াকশান করে, তাহলে এখানে এটা হচ্ছে ক্যাটালিস্ট আর এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। ঠিক আছে, তুই কী তৈরি করবে, একটা ইন্টারমিডিয়েট, এখানে NO2 তৈরি হয়, NO2 হচ্ছে ইন্টারমিডিয়েট। তো এটাকে আমরা লিখতে পারি যে স্টেপ 1। এরপরে স্টেপ 2তে কী হচ্ছে, এই যে ইন্টারমিডিয়েট তৈরি হলো ওটা সেকেন্ড যে রিয়াক্ট্যান্ট মানে এখানে SO2 আমাদের এর সঙ্গে রিয়াকশান করলো, করে প্রোডাক্ট তৈরি করলো SO3, একটা ও এখানে চলে গেলে SO3 হয়ে যাবে, পড়ে থাকবে কি আবার NO, মানে আবারও আমাদের যে ক্যাটালিস্ট সেইটা ফ্রি হয়ে গেল আর এইটা তৈরি হয়ে গেল আমাদের প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে সিম্পলি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন থিওরি। এরপর ক্যাটালিস্টের সেকেন্ড থিওরি, এটা হচ্ছে অ্যাডজর্পশন থিওরি, অ্যাকচুয়ালি মডার্ন অ্যাডজর্পশন থিওরি। এখানে অ্যাডজর্পশন প্লাস হচ্ছে এর আগে আমরা যেটা বললাম ইন্টারমিডিয়েট ফর্মেশন, দুটো থিওরি একসঙ্গে মেশানো হয়েছে। এটাকে অনেক সময় ল্যাংমুর হিনশেলউড মেকানিজম বলা হয়, যদিও সেই নামটা কোথাও আমাদের বইতে উল্লেখ করা থাকে না, হায়ার ক্লাসের বইতে উল্লেখ করা থাকে, তো ব্যাপারটা একই। সুতরাং এটাকে আমরা অবশ্যই ল্যাংমুর হিনশেলউড, আমি নামটা লিখে দিচ্ছি এখানে, স্পেলিংটা ল্যাংমুর স্পেলিং তোমরা জানো, ল্যাংমুর হিনশেলউড দুজনের নামে এই পার্টিকুলার থিওরিটা। এটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের জন্য অ্যাপ্লিকেবল, আগেরটা ছিল হোমোজিনিয়াস, এটা হেটেরোজিনিয়াস। এবার স্টেপস ইনভলভ, টোটাল 5খানা স্টেপ ইনভলভ থাকে, খুবই সোজা 5খানা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ডিফিউশন অফ রিয়াক্ট্যান্ট মলিকিউল, ডিফিউশন মানে ব্যাপন, গ্যাস মলিকিউলগুলো যেরকমভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো ডিফিউশন অফ রিয়াক্ট্যান্ট মলিকিউলস যারা কিনা গ্যাস, আমরা তো অ্যাডজর্পশন কিসের উপরে পড়লাম, সলিডের উপরে, গ্যাসের অ্যাডজর্পশন। আমরা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসে ওই ধরনের এক্সাম্পলগুলোকেই এইখানে আলোচনা করছি। তাহলে ডিফিউশন অফ রিয়াক্ট্যান্ট মলিকিউলস টু দ্য সারফেস অফ ক্যাটালিস্ট, মানে এটি যদি সারফেস অফ ক্যাটালিস্ট হয় আর এখানে যদি গ্যাস মলিকিউলগুলো থাকে, তাহলে সেই গ্যাস মলিকিউলগুলো যে আসছে, এই আসার যে প্রসেসটা, এটাই তো হচ্ছে ডিফিউশন। গ্যাসগুলো তো সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় ডিফিউশনের মাধ্যমেই চলাফেরা করে। তাহলে প্রথমটা হচ্ছে ডিফিউশনের মাধ্যমে এরা এলো সলিড ক্যাটালিস্টের সারফেসের কাছে, আসার পরে এটা অ্যাডজর্বড হবে, এরপরে এদের অ্যাডজর্পশন চালু হলো। অ্যাডজর্পশন যখনই চালু হবে তখন গ্যাস মলিকিউলগুলো তখন এই সারফেসের উপরে এসে অ্যাডজর্বড হতে শুরু করবে। এবার এই অ্যাডজর্পশনটার পরে বা অ্যাডজর্পশনটা হওয়ার সঙ্গে সঙ্গেই কী হবে, গ্যাস মলিকিউল মানে অ্যাডজর্বেট আর ক্যাটালিস্ট মানে অ্যাডজর্বেন্ট, এদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশান চালু হবে, অর্থাৎ কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিজর্পশন চালু হবে। এবার সেটাই এখানে লেখা হচ্ছে থার্ড পয়েন্টে, আমি এইটা নিয়ে পরে আসছি। থার্ড পয়েন্ট লিখছি কেমিক্যাল রিয়াকশান অকার্স বিটুইন ক্যাটালিস্ট অ্যান্ড রিয়াক্ট্যান্টস, মানে অ্যাডজর্বেন্ট আর অ্যাডজর্বেট, এদের মধ্যে কেমিক্যাল রিয়াকশান চালু হলো, মানে কেমিজর্পশন চালু হলো। এবার এইটা হওয়ার মাধ্যমে তৈরি হবে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, যেটাকে আমরা আগেরবার ইন্টারমিডিয়েট বলছিলাম, একই ব্যাপার। তাহলে কেমিক্যাল রিয়াকশান চালু হবে কার সঙ্গে, কার, ক্যাটালিস্টের সঙ্গে রিয়াক্ট্যান্টের, কখন, আফটার অ্যাডজর্পশন। আমরা এর আগে পড়েছি অনেক সময় যে কম টেম্পারেচারে অ্যাডজর্পশনটা ফিজিক্যাল হয় আর
হায়ার টেম্পারেচার ওটাই কেমিক্যাল অ্যাডজর্পশনে কনভার্ট হয়ে যায়। তো সেই রকমই খানিকটা ব্যাপার, প্রথমে এরা এলো ফিজিক্যালি অ্যাডজর্বড হলো এবং তারপরে কেমিক্যাল রিয়াকশন শুরু হলো, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো। নেক্সট স্টেপে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্ট ফর্মেশন অফ প্রোডাক্টস ফ্রম অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভেঙে গিয়ে প্রোডাক্ট দেবে আর ক্যাটালিস্টের যে সারফেস ওটা ফ্রি হয়ে যাবে। এরপর প্রোডাক্ট যেটা তৈরি হলো সেটার কী হবে, ডিসঅর্পশন হবে। প্রোডাক্টের ডিসঅর্পশন মানে প্রোডাক্ট আবার যেটা তৈরি হবে প্রোডাক্ট তারা এই সারফেস ছেড়ে বাইরে বেরিয়ে চলে যাবে। যদি চলে যায় তাহলে সারফেস আবার ভেকেন্ট হয়ে যাবে, সারফেস ভেকেন্ট হয়ে গেলে আবার ফার্দার রিয়াক্টেড মলিকিউল আসতে পারবে, মানে আবার রিয়াকশন ওখানে হতে পারবে। তো সেটাই লেখা হচ্ছে ডিসঅর্পশন অফ প্রোডাক্টস ফ্রম সারফেস অফ ক্যাটালিস্ট অ্যান্ড দেয়ার বাই মেকিং সারফেস অফ ক্যাটালিস্ট ফ্রি ফর মোর রিয়াকশন টু অকার। এবার বলছে ডিজলভড যে মলিকিউল যারা ডিসঅর্পশন যাদের হচ্ছে তারা এবার সারফেস ছেড়ে যখন বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, সেই বাইরে চলে যাওয়াটাও কোন প্রসেসের মাধ্যমে হবে, আবারও ডিফিউশনের মাধ্যমে হবে। তাহলে ফার্স্ট স্টেপ ডিফিউশন, এলো রিয়াক্টেড মলিকিউলগুলো। সেকেন্ড স্টেপ অ্যাডজর্বড হলো। থার্ড স্টেপে কেমিক্যাল রিয়াকশান চালু হয়ে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো। ফোর্থ স্টেপে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা আবার ভেঙে গিয়ে প্রোডাক্ট তৈরি করলো। ফিফথ স্টেপে প্রোডাক্টের ডিসঅর্পশন হলো এবং সেই ডিসঅলভড প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টটাও হচ্ছে গ্যাস মলিকিউল, তারা ডিফিউশনের মাধ্যমে বাইরে চলে গেল বেরিয়ে এবং সারফেস অফ দ্য ক্যাটালিস্ট সেটা ফ্রি হয়ে গেল ফর ফার্দার রিয়াকশান। তাহলে এই হয়ে গেল 5খানা স্টেপস। আচ্ছা, এই ব্র্যাকেটের জিনিসটা মেনশন করতে ভুলে গেলাম আমি। এখানে বলা হচ্ছে সিন্স অ্যাডজর্পশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, অ্যাডজর্পশন এক্সোথার্মিক হয়, সিস্টেম বাইরে হিট রিলিজ করে যেটাকে আমরা হিট অফ অ্যাডজর্পশন বলি। তাহলে এই যে হিট অফ অ্যাডজর্পশন এইটা দিস ওভারকামস দ্য অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে যতটা এনার্জি সিস্টেম শুরুতে রিয়াকশান শুরু হওয়ার জন্য যতটা এনার্জি ওর লেগেছিল, যতটা ইনটেক করেছিল সিস্টেম, তার থেকে বেশি পরিমাণ এনার্জি সিস্টেম বাইরে বের করছে ইন ফর্ম অফ হিট অফ অ্যাডজর্পশন। সুতরাং ওভারঅল প্রসেস এক্সোথার্মিক এবং যতটা বেশি পরিমাণ হিট সিস্টেম বাইরে ছাড়ছে সেইটা অনায়াসে এই অ্যাক্টিভেশন এনার্জি নেওয়ার যে প্রসেসটা সেইটাকে সিম্পলিফাই করে দিচ্ছে বা সেটাকে সহজ করে দিচ্ছে, ফলে রিয়াকশানটা অনেক তার রিয়াকশান রেটটা অনেক বেড়ে যাচ্ছে আর কি। তো এটা কপি করে নাও। অনেক সময় বোর্ড এক্সামে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে এই যে অ্যাডজর্পশন থিওরি হেটেরোজেনিয়াস ক্যাটালিসিসের এখানে ডিফিউশনের ভূমিকা কী, ব্যাপনের কী ভূমিকা। দেখো 5খানা স্টেপস যদি পরপর মনে করো তাহলে প্রথম স্টেপে সারফেস অফ দ্য ক্যাটালিস্টের উপরে যখন গ্যাস মলিকিউলগুলো আসছে তারা আসছে থ্রু ডিফিউশন, আর ফাইনাল স্টেপে যখন প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে গ্যাস মলিকিউল, প্রোডাক্ট ও গ্যাস মলিকিউল তারা যখন সারফেস ছেড়ে বাইরে চলে যাচ্ছে ডিসঅলভড হচ্ছে, সেটাও তাদের বাইরে চলে যাওয়াটাও থ্রু ডিফিউশন যেহেতু তারা গ্যাস মলিকিউল। তাহলে টোটাল যে 5খানা স্টেপস আছে তার মধ্যে প্রথম স্টেপ এবং লাস্ট স্টেপ দুটো স্টেপেই হচ্ছে গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টের আসা সারফেসে এবং গ্যাসিয়াস প্রোডাক্টের সারফেস থেকে বেরিয়ে চলে যাওয়া, দুটোই হচ্ছে ডিফিউশনের মাধ্যমে ঘটে। সুতরাং ডিফিউশনের এটাই হচ্ছে ভূমিকা। তাহলে সেটাই আমি এখানে লিখে রেখেছি যে ইন দ্য ফার্স্ট স্টেপ গ্যাস মলিকিউলস মানে অ্যাডজর্বেট কাম ইন কন্ট্যাক্ট টু দ্য সারফেস অফ ক্যাটালিস্ট থ্রু ডিফিউশন, আর ইন দ্য ফাইনাল স্টেপ product molecules go away from the surface of catalyst through diffusion and thereby making surface of the catalyst free for fresh adsorption. তো এই দুটো হচ্ছে পয়েন্ট তোমরা কপি করে নাও। এরপর হচ্ছে লিমিটেশন অফ অ্যাডজর্পশন থিওরি, আগেরটার মতন মানে ওই যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন থিওরি ফর হোমোজেনিয়াস ক্যাটালিসিস, ওটার মতোই এই থিওরিও ক্যাটালাইটিক প্রোমোটার বা ক্যাটালাইটিক পয়জনদের যে অ্যাকশান কীভাবে তারা কাজ করে সেইটাকে এক্সপ্লেন করতে পারে না। পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস। শেপ মানে বুঝতেই পারছো আকৃতি, আর সিলেক্ট করা মানে কাউকে বেছে নেওয়া। তো এই ধরনের ক্যাটালাইসিস বা অনুঘটন প্রক্রিয়াতে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হয়, তাদের একটা নির্দিষ্ট সাইজ থাকতে হয়, পার্টিকুলার সাইজ, এবং ক্যাটালিস্ট হিসেবে যে কাজ করবে তারও একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকতে হয়। সেটা হচ্ছে যে তার স্ট্রাকচারটা, তার গঠনটা পোরাস বা ছিদ্রযুক্ত, ক্যাভিটিযুক্ত হতে হবে। এই দুটো কন্ডিশন যদি মেনটেন্ড হয় তাহলে আমরা সেটাকে বলবো শেপ সিলেক্টিভ ক্যাটালিসিস, এবং সেই পার্টিকুলার ক্যাটালিস্টটাকে আমরা বলবো শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট। প্রথমে আমরা লিখছি যে তাহলে ডেফিনিশন হচ্ছে দ্য ক্যাটালাইটিক রিয়াকশানস হুইচ ডিপেন্ড অন, রিয়াকশানসগুলো কিসের উপর ডিপেন্ড করবে, এক হচ্ছে পোর স্ট্রাকচার মানে ছিদ্রযুক্ত যে গঠন বা ক্যাভিটি,
অফ ক্যাটালিস্ট। আর 2 নম্বর হচ্ছে সাইজ অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট মলিকিউল। প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের সাইজের উপরেও ডিপেন্ড করে। এই ধরনের অনুঘটন প্রক্রিয়াকে আমরা বলবো শেপ সিলেক্টিভ ক্যাটালাইসিস। খুব ভালো একটা এক্সাম্পল অফ শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট হচ্ছে জিওলাইট। জিওলাইটসগুলো হচ্ছে এক ধরনের, এদের কেমিক্যাল যে পরিচয় সেটা একটু পরে বলছি, রাসায়নিক পরিচয়টা। তার আগে এটা বলি যে এরা হচ্ছে খুব ভালো শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কেন? কারণ ওই যে লেখা আছে বিকজ অফ দেয়ার হানিকম্ব লাইক স্ট্রাকচার। ঠিক আছে, মৌচাকের মতন এদের গঠন হয়। মৌচাকের গঠন যেরকম হয় হেক্সাগোনাল টাইপের, সেই ধরনের একটা নির্দিষ্ট শেপ থাকে এদের, তাই জন্য আমরা শেপ সিলেক্টিভ এই কথাটা ব্যবহার করি। দেয়ার পোর সাইজ ইজ জেনারেলি 260 থেকে 740 পিকোমিটার। এই ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট আমাদের, যে জিওলাইট যখন জিওলাইটগুলো যারা কিনা শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে তাদের পোর সাইজ কত, এই পার্টিকুলার ভ্যালুটা থাকবে এবং এরকম আরও 3-4টে অপশান থাকবে, তো এটাকে বেছে নিতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইবার এদের কেমিক্যাল নেচার বলছি। এরা হচ্ছে এক ধরনের অ্যালুমিনোসিলিকেটস। আমরা কি লিখছি? জিওলাইটস আর মাইক্রোপোরাস, মানে এদের যে পোরগুলো মানে ছিদ্রগুলো সেগুলো আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপিক, এতটাই ছোট। তাহলে অ্যালুমিনোসিলিকেটস হ্যাভিং 3D নেটওয়ার্ক অফ সিলিকেটস। সিলিকেট সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এ, গ্রুপ 14-এ। কী হয় ওখানে? সিলিকন আর অক্সিজেনের মধ্যে বন্ডিং থাকে। যদি আমি একটুখানি মনে করানোর চেষ্টা করি তাহলে ছবিগুলো এরকম থাকে, দেখো SiO4 4- এরকম ইউনিট থাকে সিলিকেটগুলোতে। SiO4 4-, মানে একটা এসআইকে ঘিরে টেট্রাহেড্রালি অক্সিজেন মলিকিউলগুলো মানে O- থাকে আর কি। এবার ধরো এই অক্সিজেনটার সঙ্গে আরেকটা সিলিকন এখানে আছে, তার সঙ্গে আবার অক্সিজেনগুলো টেট্রাহেড্রালি রয়েছে। তো এই ধরনের সিলিকেট বা আরও অন্যান্য টাইপের মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ SiO4 4- এরা বিভিন্নভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সিলিকেট তৈরি করে। এইবার সিলিকেটগুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার সিলিকন অ্যাটম যদি তার পরিবর্তে কোনো একটা অ্যালুমিনিয়াম অ্যাটম চলে আসে, তখন আমরা সেই পার্টিকুলার স্ট্রাকচারটাকে আমরা বলবো অ্যালুমিনো সিলিকেট। অর্থাৎ এখানে SiOAl বা AlOSi বন্ড থাকে, এগুলোকে আমরা বলি অ্যালুমিনো সিলিকেট। তা এইগুলো হচ্ছে মানে জিওলাইট হচ্ছে এই টাইপের কেমিক্যাল কম্পাউন্ড। তাহলে জিওলাইটস আর মাইক্রোপোরাস অ্যালুমিনো সিলিকেটস হ্যাভিং 3D নেটওয়ার্ক অফ সিলিকেটসের 3D নেটওয়ার্ক থাকে, 3 ডাইমেনশনাল, মানে বিশাল আকৃতি আর কি, আমরা যেগুলোকে জায়েন্ট মলিকিউল বলি সেই ধরনের। ইন হুইচ সাম অফ দ্য SI অ্যাটমস আর রিপ্লেসড বাই অ্যালুমিনিয়াম অ্যাটমস, যেটা একটু আগে বললাম, টু গিভ AlOSi ফ্রেমওয়ার্ক। এবার জেনারেল ফর্মুলা, জিওলাইটগুলোর জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম, mx/n। এখানে mটা হচ্ছে মেটাল, ঠিক আছে, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি মেটাল হতে পারে। AlO2 x আর y এইগুলো হচ্ছে নর্মাল ইন্টিজার সংখ্যা আর কি, SiO2y আর ZH2। Z হচ্ছে ইন্টিজার সংখ্যা, যেখানে জেডটা কাকে বোঝাবে? কতগুলো নাম্বার অফ H2O মলিকিউল আছে, মানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কতগুলো আছে সেটা। আর এখানে যে n লেখা হয়েছে, nটা হচ্ছে এই যে পার্টিকুলার মেটালটা তার চার্জ কত। যদি সোডিয়াম হয় তাহলে n এর ভ্যালু হবে 1, Na+ যেহেতু। যদি ক্যালসিয়াম হয় তাহলে n এর ভ্যালু হবে 2, Ca2+ যেহেতু। ঠিক আছে, তাই হচ্ছে n, x, y এবং z এর ভ্যালু। জিওলাইট সংক্রান্ত আরও 2-1টা পয়েন্ট দেখে নাও। বিফোর ইউজিং অ্যাজ ক্যাটালিস্ট, জিওলাইটকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করার আগে জিওলাইটস আর হিটেড, ওদেরকে উত্তপ্ত করা হয়, সো দ্যাট ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইজ লস্ট। এই যে ZH2 লিখেছিলাম এখানে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বা কেলাস জল যাকে আমরা বলি, সেইটা যাতে চলে যায় 100 ডিগ্রি সেলসিয়াস বা তার অনেক উপরে হিট করা হয়। এবার যে জলের মলিকুলগুলো ওখান থেকে বেরিয়ে চলে গেল, ওই জায়গাগুলোতে এইবার ক্যাভিটি বা পোর তৈরি হলো, যেগুলো এবার পরবর্তীকালে রিয়াকশানের জন্য উপযুক্ত সাইট আর কি। এবার বলছি, দাস জিওলাইট বিকামস পোরাস, দ্যাট ইজ দ্য ক্যাভিটিজ ইন পোর স্ট্রাকচার বিকামস অ্যাক্টিভ। ক্যাভিটিগুলো এইবার অ্যাক্টিভ হয়ে গেল। এতক্ষণ তারা ইনঅ্যাক্টিভ ছিল কেন? কারণ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনগুলো সেই ক্যাভিটিগুলোর উপরে ঢেকে রেখেছিল। এবার যেই উত্তপ্ত করা হলো তখন জলগুলো সেখান থেকে বেরিয়ে চলে গেল, ফলে এবার ক্যাভিটিগুলো উন্মুক্ত হয়ে গেল, এবার সেখানে রিয়াকশান হতে পারবে। জিওলাইটস আর অলসো ইউজড অ্যাজ ওয়াটার সফেনিং ক্যাটায়ন এক্সচেঞ্জার। আমরা ক্লাস 11-এ পড়েছি নিশ্চয়ই, হার্ড ওয়াটার কী করে সফট করতে হয়।
সেখানে আয়ন এক্সচেঞ্জ রেজিন সম্পর্কে পড়েছি। জিওলাইটসগুলো সেই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন হিসেবে কাজ করতে পারে। দ্য রিয়াকশন টেকিং প্লেস ইন জিওলাইটস ডিপেন্ড অন, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, যেটা অলরেডি শুরুতে বললাম। এক হচ্ছে নাম্বার অফ পোর্স অর ক্যাভিটিস ইন ক্যাটালিস্ট, আর 2 নম্বর হচ্ছে সাইজ অফ রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। এই জন্যই এদেরকে শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট বলা হয়। এবার বলছে দিজ আর, মানে জিওলাইটস আর ওয়াইডলি ইউজড ক্যাটালিস্ট ইন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে খুব বেশি করে এদেরকে ব্যবহার করা হয়। ZSM-5 বলে একটা আর্টিফিশিয়াল জিওলাইট আছে। জিওলাইটগুলো আর্টিফিশিয়াল হতে পারে, আবার ন্যাচারালও হতে পারে। তো ZSM-5, এটা ZSM নামটা জেড ফর জিওলাইট, আর SM এটা সম্ভবত যে কোম্পানি এই পার্টিকুলার জিওলাইটটা তৈরি করেছে সেই কোম্পানির নাম অনুসারে, আমার এক্স্যাক্টলি ওই নাম মনে নেই এখন। ইজ অ্যান আর্টিফিশিয়াল শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট ওয়াইডলি ইউজড ইন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি। বেসিক্যালি অ্যালকোহল থেকে গ্যাসোলিন বা পেট্রোল তৈরি করার জন্য ZSM-5 ব্যবহার করা হয়। ওরা কি করে, অ্যালকোহলের ডিহাইড্রেশন করে, বা অ্যালকোহল থেকে জলটাকে শুষে নেয় এবং সেইখান থেকে গ্যাসোলিন বা পেট্রোল তৈরি হওয়ার একটা প্রসেস, যে প্রসেসে ZSM-5কে ইউজ করা হয়। তো এই হচ্ছে মোটামুটি জিওলাইট সংক্রান্ত বা রাদার শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট সংক্রান্ত মোটামুটি আমাদের ইনফরমেশান। এর বাইরে আর বিশেষ কিছু জানার দরকার নেই। আচ্ছা, এইবার আমরা চলে এসেছি আমাদের আজকের ভিডিওর শেষ টপিক, মানে শেষ পোর্শন, সেটা হচ্ছে এনজাইম ক্যাটালিসিস বা এনজাইম অনুঘটন। এইটা হওয়ার পরে আজকে ক্যাটালিসিস পোর্শনটা শেষ হবে। নেক্সট ভিডিওতে আমরা কোলয়েড শুরু করব। কোলয়েড তোমরা জানো নিশ্চয়ই যে 3খানা পোর্শন এই সারফেস কেমিস্ট্রিতে রয়েছে, অ্যাডজর্পশন, ক্যাটালিসিস এবং কোলয়েড। ক্যাটালিসিস আজকে কমপ্লিট হবে, পরের দিন আমরা কোলয়েড শুরু করব। এনজাইম বা উৎসেচক কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, বায়োলজিতে পড়ে এসছো দীর্ঘদিন ধরে। এনজাইম হচ্ছে, খুব সংক্ষেপে বলতে গেলে, এরা হচ্ছে প্রোটিন জাতীয় মলিকিউল। প্রোটিন মানে অর্গ্যানিক কিছু মলিকিউল, নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড, এরা নাইট্রোজেন থাকে এদের মধ্যে, এবং এরা হচ্ছে পলিমার, অ্যামাইনো অ্যাসিডগুলোর পলিমার। আর এরা আমাদের যে কোনো আমাদের বলতে হিউম্যান বডি এবং যে কোনো লিভিং অর্গানিজমের মধ্যেই এরা উপস্থিত থাকে কোলয়েড সিস্টেমের মতন আর কি, কোলয়েড আকারে উপস্থিত থাকে। এবার কোলয়েড কারা সেটা আমরা অবশ্যই, যেটা বললাম, নেক্সট ভিডিওতে আমরা কোলয়েড পড়বো, এবং ক্লাস 9-এ তোমরা সম্ভবত কোলয়েড সম্পর্কে একটু ধারণা পেয়েছো। তো ওটা নিয়ে খুব বেশি কথা এখন আমি বলছি না। এনজাইম কাকে বলে যদি কোয়েশ্চেন হয়, সিম্পলি 2 কথায় যদি উত্তর দিতে হয়, একটা হচ্ছে এরা প্রোটিন জাতীয় যৌগ, 2 নম্বর হচ্ছে এরা কোলয়েডীয় দ্রবণ বা কোলয়েডাল সলিউশন এই ফর্মে আমাদের শরীরের মধ্যে প্রেজেন্ট থাকে। কোলয়েড যেটা কিনা ওয়াটার সলিউবল। আচ্ছা, এখানে লিখছি আমরা যে এনজাইমস আর কমপ্লেক্স নাইট্রোজেনিয়াস অর্গ্যানিক কম্পাউন্ড, নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, প্রোটিনস আর কি। এরা প্রডিউসড ফ্রম লিভিং অর্গানিজমস, লিভিং অর্গানিজমে বা জীবদেহে এরা তৈরি হয়, অ্যান্ড ফাউন্ড অ্যাজ কোলয়েডাল সলিউশনস ইন ওয়াটার, জলে দ্রবীভূত কোনো কোলয়েডাল সলিউশনের আকারে এরা উপস্থিত থাকে। সেকেন্ড পয়েন্ট লিখছি, দিজ আর ম্যাক্রোমলিকিউলস, এরা হচ্ছে ম্যাক্রোমলিকিউল বা জায়েন্ট মলিকিউল বা পলিমার যাদেরকে আমরা বলি, অফ প্রোটিন হ্যাভিং ভেরি হাই মোলার মাস। যদি ম্যাক্রোমলিকিউল হয়, যদি পলিমার হয়, তাহলে মোলার মাস অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। থার্ড হচ্ছে এরা যেহেতু আমাদের শরীরের বডির মধ্যে, আমাদের বা যে কোনো লিভিং অর্গানিজমে বডির ভেতরকার যে রিয়াকশানসগুলো, কেমিক্যাল রিয়াকশান, সেইগুলোকে ক্যাটালাইজ করে, এই জন্য এদেরকে অনেক সময় আমরা বলি বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট। ঠিক আছে, বায়োকেমিক্যাল যে রিয়াকশানসগুলো হয় সেইগুলোকে এরা ক্যাটালাইজ করে। দিস ক্যাটালাইজ রিয়াকশানস অকারিং ইন আওয়ার বডি, সো দিজ আর কল্ড বায়োকেমিক্যাল ক্যাটালিস্ট। খুব পরিচিত 3, 4, 5, 6টা এক্সাম্পল আমি এখানে রাখছি। কি বলবো, এনজাইমের প্রথমটা হচ্ছে ইউরিয়া থেকে তোমরা জানো যে অ্যামোনিয়া বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ইউরিয়েজ হচ্ছে সেই পার্টিকুলার এনজাইমটার নাম। সুক্রোজ থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, যে পার্টিকুলার এনজাইম সেই কাজটা করে তার নাম হচ্ছে ইনভার্টেজ। এছাড়াও গ্লুকোজ থেকে ইথানল আর CO2 তৈরি করছে জাইমেজ নামক যে একটা এনজাইম আছে সেটা। দুধ থেকে দই তৈরি করার জন্য ল্যাক্টোব্যাসিলাস টাইপ কিছু এনজাইম কাজে লাগে। আর পার্টিকুলারলি স্টার্চ থেকে আমরা মল্টোজ আর গ্লুকোজ পেতে পারি। স্টার্চ থেকে দেখো মল্টোজ তৈরি করে ডায়াস্টেজ নামক একটা উৎসেচক বা এনজাইম। আর টায়ালিন হচ্ছে স্টার্চকে সরাসরি গ্লুকোজে রূপান্তরিত করে। টায়ালিন বানানটা তোমরা নিশ্চয়ই জানো, বায়োলজিতে পড়েছো। আর আমাদের শরীরের মধ্যে যদি কোনো প্রোটিন মলিকিউল থাকে তাকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে, বা অ্যামাইনো অ্যাসিডের প্রোটিন হচ্ছে পলিমার, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তার মনোমার, তো সেই মনোমেরিক ফর্মে ভেঙে নিয়ে যায়। প্রথমে হচ্ছে পেপসিন কাজে লাগে। পেপসিনটা কী করে, প্রোটিন থেকে পলিপেপটাইডস তৈরি করে, তারপর পলিপেপটাইডস থেকে আবার অ্যামাইনো অ্যাসিড, এই যে ধাপটা, এই ধাপটায় কাজে লাগে হচ্ছে
ট্রিপসিন। তো পেপসিন আর ট্রিপসিন দুজন মিলে কি করে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। এবার আমরা চলে আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ এনজাইম ক্যাটালিস্টের। এনজাইম ক্যাটালিস্টের যা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হবে সেই অনুযায়ী এনজাইম ক্যাটালিসিস প্রক্রিয়াটাও সেইভাবে বৈশিষ্ট্যযুক্ত হবে। প্রথম কথা হচ্ছে যে এরা হাইলি এফিশিয়েন্ট হয়। এনজাইমগুলো হাইলি এফিশিয়েন্ট। একটা মলিকিউল অফ এনজাইম সে কিন্তু প্রায় 1 মিলিয়ন রিয়াক্ট্যান্ট মলিকিউলকে বা সাবস্ট্রেট মলিকিউলকে, অর্গানিক কেমিস্ট্রিতে আমরা রিয়াক্ট্যান্টকে, মূল রিয়াক্ট্যান্টকে সাবস্ট্রেট বলি, তোমরা জানো নিশ্চয়ই। তো একটা এনজাইমের মলিকিউল অলমোস্ট 1 মিলিয়ন সাবস্ট্রেটকে অ্যাক্টিভেট করতে পারে বা ক্যাটালাইজ করতে পারে, এতটাই তারা শক্তিশালী। এনজাইমস আর হাইলি অ্যাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ। 1 molecule of an enzyme may catalyze 1 million molecules of reactants per minute. এক্সাম্পল দেখো, একটা অন্য এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের এখানে ডিকম্পোজিশন হচ্ছে, জল আর O2 তৈরি হচ্ছে। এনার্জি অফ অ্যাক্টিভেশন 18 কিলোজুল পার মোল যখন এখানে কোনো ক্যাটালিস্ট প্রেজেন্ট নেই। যদি প্ল্যাটিনাম ক্যাটালিস্টের উপস্থিতিতে রিয়াকশন করানো হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কমবে, রেট অফ রিয়াকশন বাড়বে। তো সেটা 18 থেকে কমে হয়ে গেল 12, সুতরাং রিয়াকশনটা ক্যাটালাইজড হলো, প্রমাণিত। কিন্তু আমরা যদি এখানে প্ল্যাটিনামের বদলে ক্যাটালেজ, দেখো এটা ক্যাটালেজ লেখা আছে, ক্যাটালেজ হচ্ছে একটা এনজাইম যে কিনা এই রিয়াকশনটাকে সম্পন্ন করতে পারে। তো ক্যাটালেজ এর উপস্থিতিতে যখন অ্যাজ এ ক্যাটালিস্ট কাজ করছে তখন 12 থেকে কমে হয়ে যাচ্ছে 2, অ্যাক্টিভেশন এনার্জি এতটাই কমে যাচ্ছে, মানে রিয়াকশনটা এতটাই ফাস্টার হয়ে যাচ্ছে। সুতরাং এনজাইমগুলো কতটা হাইলি এফিশিয়েন্ট এই একটা এক্সাম্পল থেকেই এটা মোটামুটি বোঝা যাচ্ছে। সেকেন্ডলি, হাইলি স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট ক্যাটালিস্ট বা এনজাইম একটা নির্দিষ্ট বায়োকেমিক্যাল রিয়াকশনটাকেই ক্যাটালাইজ করতে পারে। একটা পার্টিকুলার এনজাইম অনেকগুলো আলাদা আলাদা রিয়াকশানকে ক্যাটালাইজ করতে পারে না। ওয়ান ক্যাটালিস্ট বা ওয়ান এনজাইম ফর অনলি ওয়ান রিয়াকশান। তো এখানে লেখা হচ্ছে যে ওয়ান এনজাইম ক্যান ক্যাটালাইজ ওয়ান রিয়াকশান অনলি। থার্ড হচ্ছে অ্যাক্টিভেশন অফ এনজাইম। এনজাইমগুলোকে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবার জন্য তাদেরকে নিজেদেরকে অ্যাক্টিভেট হতে হয়। তো অ্যাক্টিভেটেড হওয়ার জন্য এনজাইমদের ভেতরে কিছু নন প্রোটিন পার্ট থাকে। এনজাইম মানে আমরা জানলাম প্রোটিন, কিন্তু সেখানে কিছু নন প্রোটিন অংশও থাকে। যে নন প্রোটিন অংশগুলোকে আমরা বলি কোফ্যাক্টর। সেই কোফ্যাক্টরের প্রেজেন্স খুব দরকার হয়। এখানে লেখা হচ্ছে যে অ্যাক্টিভিটি অফ এনজাইম ইনক্রিজেস, উপরের দিকে অ্যারো মানে ইনক্রিজেস, ইন প্রেজেন্স অফ ইনঅর্গ্যানিক কোফ্যাক্টরস। কোফ্যাক্টরস অ্যাকচুয়ালি 2 রকমের হতে পারে, অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক। যারা ইনঅর্গ্যানিক কোফ্যাক্টরস হয়, ফর এক্সাম্পল মেটাল আয়ন্স, এরা খুব স্ট্রং বন্ড তৈরি করে এনজাইমগুলোর সাথে, খুব টাইটলি এরা বন্ড তৈরি করে, স্ট্রং বন্ড। এদেরকে আমরা অনেক সময় প্রস্থেটিক গ্রুপও বলি। এই পার্টিকুলার মেটাল আয়নগুলো যারা কিনা ইনঅর্গ্যানিক কোফ্যাক্টর রূপে পরিচিত, তাদের আরেকটাও নাম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। আর যারা অর্গ্যানিক কোফ্যাক্টরস, যারা হচ্ছে এনজাইমের সঙ্গে খুব স্ট্রং বন্ড করে না, লুজলি বাউন্ড থাকে, তাদেরকে আমরা বলি কোএনজাইমস। তো এদের উপস্থিতি এবং এরা কিভাবে তাদের কাজটা করছে সেই অনুযায়ী ওভারঅল যে এনজাইমটার অ্যাক্টিভিটি সেইটা ডিপেন্ড করে। ফোর্থ এবং ফিফথ পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট, অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচ। অপটিমাম মানে ঠিক যতটুকু দরকার ততটুকু, কমও না বেশিও না। এবার প্রত্যেকটা এনজাইমেরই যখন তারা আমাদের বডির মধ্যে কাজ করছে, হিউম্যান বডি হতে পারে, অন্য কোনো লিভিং অর্গানিজম হতে পারে, যখন তারা কাজ করছে, কেমিক্যাল রিয়াকশন করছে, আমরা জানি প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশানেরই একটা সার্টেন প্রেশার, টেম্পারেচার এই সমস্ত থাকে যেখানে তার রেট অফ রিয়াকশানটা ম্যাক্সিমাম হয়। তো এদের ক্ষেত্রেও সেই পার্টিকুলার টেম্পারেচার রেঞ্জটা, যে টেম্পারেচার রেঞ্জে এরা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবে, সবথেকে মানে কী বলবো, সবথেকে বেশি রেট অফ রিয়াকশানটা হবে, সেই পার্টিকুলার টেম্পারেচার রেঞ্জটাকে আমরা বলছি অপটিমাম টেম্পারেচার। এনজাইমস আর হাইলি অ্যাক্টিভ আন্ডার অপটিমাম টেম্পারেচার অ্যাট হুইচ রেট অফ রিয়াকশন বিকামস ম্যাক্সিমাম। আমাদের হিউম্যান বডিতে জেনারেলি 25 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত এই টেম্পারেচার রেঞ্জটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার, এবং এই অবস্থায় যে কোনো বায়োকেমিক্যাল রিয়াকশান যা হচ্ছে আমাদের শরীরে সেটা ম্যাক্সিমাম তার হচ্ছে এফিসিয়েন্সি বা ম্যাক্সিমাম রেটে সেগুলো ঘটতে থাকে। একই রকমভাবে অপটিমাম পিএইচ মানে আমাদের শরীরের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে তাদের পিএইচ লেভেল মোটামুটি কোন রেঞ্জের মধ্যে থাকে, 5 থেকে 8, যে রেঞ্জের মধ্যে এনজাইমগুলো সবথেকে বেশি অ্যাক্টিভ বা সক্রিয় থাকে। আর লাস্টলি অ্যাক্টিভিটি অফ এনজাইমদের অ্যাক্টিভিটি বা কার্যকারিতা ক্যান বি ডিক্রিজড, কমিয়ে দেওয়া যেতে পারে, অর ডেস্ট্রয়েড, বন্ধ বা স্টপ করিয়ে দেওয়া যেতে পারে, বাই ইউজিং এনজাইম ইনহিবিটর অথবা ইউভি রেজ। অনেক সময় কোনো বায়োকেমিক্যাল রিয়াকশান যেটা আমাদের শরীরে চলছে সেগুলোকে বন্ধ করার দরকার হয়,
তখন সেই সময় আমরা ইউভি রেস বা এনজাইম ইনহিবিটর ইউজ করি। এনজাইম ক্যাটালিসিসের শেষ ভাগে এসেছি আমরা, মেকানিজম অফ এনজাইম ক্যাটালিসিস, যেটাকে আমরা লক অ্যান্ড কি মডেল নামে চিনি। তোমরা যারা ক্লাস 11-এ বায়োলজি পড়েছো নিশ্চয়ই এটা পড়ে থাকবে, তো তোমাদের কাছে এটা নতুন কিছু নয়। যারা বায়োলজি পড়োনি তাদের কাছে এটা নতুন তবে খুবই সোজা। বিজ্ঞানী এমিল ফিশার তিনি এই পার্টিকুলার মডেলটার প্রস্তাবনা করেন। এমিল ফিশার খুবই রিনাউন্ড একজন সায়েন্টিস্ট, যিনি গ্লুকোজ মলিকিউলের স্ট্রাকচার কী হবে সেটা তিনি প্রথম আবিষ্কার করেছিলেন, এবং সে কারণে তিনি ওই পার্টিকুলার কাজটার জন্য তিনি নোবেল প্রাইজও পান। লক অ্যান্ড কি মতবাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এনজাইম এবং সাবস্ট্রেট এরা হচ্ছে তালা এবং চাবির মতন পরস্পরের পরিপূরক, কমপ্লিমেন্টারি। একটা চাবি দিয়ে মানে একটা তালার জন্য নির্দিষ্ট যে চাবি, সেই চাবি দিয়ে যেমন অন্য তালা খোলা যায় না, তেমনি একটা পার্টিকুলার সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেটটাকে ক্যাটালাইজ করার জন্য একটা নির্দিষ্ট এনজাইম সেই হচ্ছে অ্যাক্টিভ হবে, অন্য কোনো এনজাইম এসে ওই সাবস্ট্রেটকে অ্যাক্টিভেট করতে পারবে না। এইটা হচ্ছে মূল বিষয় আর কি। এবার আমরা রিঅ্যাকশানটা এরকমভাবে লিখি যে সাবস্ট্রেট প্লাস এনজাইম দিয়ে তৈরি হচ্ছে প্রোডাক্ট। তো ধরো এরকম লিখলাম যে এস আর ই রিঅ্যাকশান হয়ে পি তৈরি হচ্ছে। তা এটা যদি আমাদের মূল মানে ওভারঅল রিঅ্যাকশান হয়, তাহলে লক অ্যান্ড কি মতবাদ অনুসারে দুটো স্টেপে রিঅ্যাকশানটা ঘটে, দুটো স্টেপে। স্টেপ ওয়ানে কী হয়? স্টেপ ওয়ানে সাবস্ট্রেট আর এনজাইম নিজেদের মধ্যে রিঅ্যাকশান করে, রিভার্সিবল রিঅ্যাকশান হয় এটা, এবং তৈরি হয় একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, আমরা এটাকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলি। এবং এই পার্টিকুলার রিঅ্যাকশানটা হচ্ছে ফাস্ট, খুব তাড়াতাড়ি এই স্টেপটা হয় ফাস্ট, এবং এই সাইনটা হচ্ছে রিভার্সিবল সাইনকে বোঝাচ্ছে। এইটা যেটা তৈরি হলো এটাকে আমরা বলি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। স্টেপ 2-তে সেকেন্ড স্টেপে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স খুব স্লোলি, এই স্টেপটা স্লো হয়, এবং স্লো বলে ন্যাচারালি এটা রেট ডিটারমাইনিং স্টেপ RDS। এই স্টেপে এবার এনজাইমটা আলাদা হয়ে যায় এবং প্রোডাক্ট তৈরি হয়। এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ভেঙে গিয়ে প্রোডাক্ট তৈরি হয় এবং এনজাইম আলাদা হয়ে যায়। পি হচ্ছে প্রোডাক্ট আর ই হচ্ছে এনজাইম, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার প্রথম স্টেপটাতে কি হয়, এই যে সাবস্ট্রেট মানে এখানে যে মূল যে রিঅ্যাক্ট্যান্ট সে, আর এনজাইম মানে এখানে সেই পার্টিকুলার হচ্ছে কি বলবো আমরা, যদি আমরা অ্যাডজর্পশনের রেসপেক্টে চিন্তা করি তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাডজর্বেন্ট, যার সারফেসে এসে রিঅ্যাকশান হবে, আর সাবস্ট্রেটটা হচ্ছে অ্যাডজর্বেট। তাহলে যার সারফেসে রিঅ্যাকশান হবে, এবার এই সারফেসটা যদি এনজাইমের সারফেস হয়, তাহলে এই এনজাইমের সারফেসে অনেকগুলো নির্দিষ্ট কিছু স্থান থাকে, পার্টিকুলার কিছু স্পেসিফিক জায়গা থাকে, যে জায়গাগুলোর শেপ মানে গঠনাকৃতি এবং সাইজ এটাও নির্দিষ্ট। এবার সেই নির্দিষ্ট স্থানটা, সেই প্রত্যেকটা ওই রকম নির্দিষ্ট স্থানগুলোকে যেখানে যেখানে এসে সাবস্ট্রেট মলিকিউল এসে জমা হবে, ওই জায়গাগুলোকে বলা হয় অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সেন্টার অনেক সময় বলে। তাহলে এই প্রত্যেকটা অ্যাক্টিভ সাইটের নির্দিষ্ট শেপ অ্যান্ড সাইজ থাকে। সাবস্ট্রেটগুলো যখন এসে ওইখানে যুক্ত হয়, তখন সাবস্ট্রেটগুলোর যে অংশটা এসে যুক্ত হবে সেই অংশটার শেপ এবং সাইজ সেটা হচ্ছে এনজাইমের ওই যে শেপ অ্যান্ড সাইজ তার কমপ্লিমেন্টারি। ঠিক একটা তালার মধ্যে এসে যেমন একটা চাবি যেভাবে এসে সেট হয়ে যায়, একই রকমভাবে এনজাইমের ওই অ্যাক্টিভ স্পেসগুলোতে বা অ্যাক্টিভ সাইটগুলোতে এসে সাবস্ট্রেটটা এসে সেট হয়ে গেল, ফিট করে গেল আর কি। এইবার তাদের মধ্যে রিঅ্যাকশান হয়ে কমপ্লেক্স তৈরি হয়, এবং সেই কমপ্লেক্স থেকে ফাইনালি প্রোডাক্ট তৈরি হয়, এবং এনজাইম আবার আলাদা হয়ে যাচ্ছে, মানে এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো আবার ফ্রি হয়ে যাচ্ছে, যাতে করে নতুন সাবস্ট্রেট আবার ওখানে এসে ওই একই রিঅ্যাকশান আবার কন্টিনিউয়াসলি যাতে ঘটাতে পারে। ঠিক আছে, তাহলে লেখাটা অ্যাড করে নাও। দেয়ার আর নাম্বার অফ অ্যাক্টিভ সেন্টার্স অফ ডেফিনিট শেপ, নির্দিষ্ট শেপ বা গঠনাকৃতির কিছু অ্যাক্টিভ সেন্টার থাকে কোথায়? অন দ্য সারফেস অফ কোলয়েডাল পার্টিকেলস অফ এনজাইম যারা কিনা কোলয়েডাল পার্টিকেল হিসেবে প্রেজেন্ট থাকে তাদের সারফেসে। সাবস্ট্রেট মলিকিউলস হ্যাভ কমপ্লিমেন্টারি শেপ, সাবস্ট্রেট মলিকিউলগুলোর শেপ হচ্ছে কমপ্লিমেন্টারি মানে পরিপূরক, টু গেট ফিট ইনটু দিস ক্যাভিটিস, যাতে করে এই সমস্ত অ্যাক্টিভ সাইটগুলো মানে ক্যাভিটি টাইপ, তো এইখানে যাতে করে ফিট করতে পারে, সেই জন্য সাবস্ট্রেটগুলোর যা শেপ
সেইটা হচ্ছে এনজাইমগুলোর যা অ্যাক্টিভ সেন্টারের যা শেপ তার কমপ্লিমেন্টারি। জাস্ট লাইক আ কি ফিটস ইনটু এ লক, ঠিক যেমনভাবে একটা চাবি এসে একটা তালার মধ্যে ফিট করে, তেমনি এদের শেপগুলো পরস্পরের সঙ্গে কমপ্লিমেন্টারি, যাতে করে সাবস্ট্রেট এনজাইমের উপরে এসে ফিট করে যায়। এবং এই কারণেই আমরা এটার নাম জেনেছি লক অ্যান্ড কি মডেল। এই স্টেপস দুটো খুব ইম্পর্টেন্ট, এইগুলো জেনে রাখবে, কোনটা ফাস্ট কোনটা স্লো বা আরডিএস, এরকম কোশ্চেন আসতেই পারে 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন বোর্ড এক্সামেও, যে লক অ্যান্ড কি মডেল যেটা আছে এনজাইম ক্যাটালিসিসের মেকানিজম সংক্রান্ত, সেইখানে রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা, ইন কমপ্লেক্স অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হওয়ার স্টেপটা নাকি প্রোডাক্ট ফর্মেশন স্টেপটা। যাই হোক, আমাদের ক্যাটালাইসিস সংক্রান্ত যাবতীয় আলোচনা আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা কোলয়েড পোর্শনটা শুরু করব। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।